কলকাতা থেকে ঘুরে এসে আমেরিকায় প্রথম কয়েক সপ্তাহ কাটানো খুবই কঠিন। আসলে দুই দেশের আবহাওয়ায় এত তফাৎ, ছোট থেকে ছোট জিনিসে এই পার্থক্যটা বোধ হয়। প্রথম যখন এসেছিলাম তখনকার অভিজ্ঞতা অন্য ছিল, সব কিছুই নতুন লাগছিল। এখন পরিচিতি বেড়েছে ঠিকই, কিন্তু কিছু অভ্যাস বা আচরণ বাড়ির পরিবেশের সাথে এমনভাবে জোড়া, সেই তেজটা আমেরিকায় শত চাইলেও মিটতে চায় না। যেমন ধরুন, একটা অত্যন্ত বেসিক এবং প্রয়োজনের কাজকে উদাহরণ রেখে বলি, অর্থাৎ বাজার করা, যেটা আমাদের একটি বেসিক রিকোয়ারমেন্ট। এই বেসিক জায়গাতেও দুই দেশকে তুলনা করলে বিস্তর অমিল খুঁজে পাবেন। আমেরিকায় এই সিস্টেমটা একেবারে আলাদা। দেশের ডিপার্টমেন্টাল স্টোরের সাথে কিছুটা মিল পেলেও আমেরিকার গ্রোসারি স্টোর এবং এখানকার বাজার করার ইকোসিস্টেমে বেশ কিছু তফাৎ দেখেছি আমরা। মানুষের এই সাধারণ চাহিদাতেও দুই দেশের মধ্যে পার্থক্য নিয়েই আজকের এই গল্প। ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকায় বাঙালির মূল চিন্তার বিষয় করাই চলুন আপনাদের এখানকার বাজারের সাথে পরিচয়। আগের ভিডিওতেই দেখলেন যে সবে আমরা ইন্ডিয়া থেকে ফিরেছি। 30টা দিন বাড়িতে কাটিয়ে 30টা ঘন্টা যাত্রা করে এসেছি। স্বাভাবিকভাবে ফ্রিজ ছিল একেবারে ফাঁকা। বাড়িতে আলু সেদ্ধ ভাতেরও ব্যবস্থা করা যেত না। দোকান থেকে বার্গার বা পিৎজা ছাড়া আর কোনো অপশান নেই বললেই চলে। ইতিমধ্যে একটা ফোন আসে। একটা বন্ধু আমাদের অবস্থা বুঝে ডিনার করতে বাড়িতে ডাকে। তাই কোনো মতে ব্যাগগুলোকে রেখে খিদে পেটে ছুটলাম ওর বাড়ির দিকে। তবে সেটা বেশি দূরে ছিল না, হেঁটে মাত্র 5 মিনিট, গাড়ি নিতে হতো না। এক প্রবাসীর পরিস্থিতি আরেক প্রবাসী বুঝতে পারে। এইভাবেই দরকারের সময় কাউকে না কাউকে পেয়ে যায় পাশে। এই বন্ধুটার নাম অজয়। উত্তরাখণ্ডে ওর বাড়ি। ভীষণ ভালো রুটি করে আর আলুর পরোটার জবাব নেই। একবার খেলে বারবার চাইতে হয়। খাবারের জন্য দুটোই করেছিল, ভাত আর রুটি। সঙ্গে করেছিল চিকেন, ডাল আর একটা তরকারি। তবে এই সময় কি খেলাম সেটা ইম্পর্টেন্ট নয়, বন্ধুটা কি ভেবে আমাদের জন্য খাবার জোগাড় করলো সেটা বেশি গুরুত্বপূর্ণ। খুব ভালো, মানে বহুত আচ্ছা। तुझे बंगाली आता है क्या? ना, कुछ तो ऐसे कुछ समझ में आता है। কোথায় ভাবছিলাম বার্গার খেয়ে রাতটা কাটাতে হবে, সে জায়গায় পেয়ে গেলাম বাড়ির খাবার। এই হয়, বাড়ির লোকেরা কাছে না থাকলে এই বন্ধুরাই পরিবার হয়ে যায়। যাই হোক, আজকের রাতটা অজয় আমাদের বাঁচিয়ে দিল। কিছু খাবার আবার প্যাকও করে দিল। কিন্তু এই খাবার আর কদিন চলবে, একটি ব্যবস্থা তো করতেই লাগবে। তাই আপনারাও যাবেন আমাদের সঙ্গে কালকে এই আমেরিকার বাজারে। তবে সেখানে শুধু আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাবো না, বরং বুঝিয়ে বলবো আমাদের দেশের বাজারের সাথে মূল পার্থক্যগুলো। এখানে আরো 4টে আছে আর এটা নিয়ে 5 নম্বর। তার শুধু তাই না, এখানে একটা আছে দার্জিলিং টি, আমাদের একটা বন্ধু এনে দিয়েছিল। আর এইখানে আছে 2 প্যাকেট। আমরা 2 প্যাকেট না, 1.5 প্যাকেট। ওই 1.5 প্যাকেট আমরা চাইলে বিক্রি করতে পারি না, বিক্রি করতে পারি না, কারণ এইখানে চা পাতা অনেক পাওয়া যায়, কিন্তু দার্জিলিং টি এখানে একদমই পাওয়া যায় না। মানে কোনো দার্জিলিং টি পাওয়া যায় না, সে কারণে এইটা হচ্ছে দুর্মূল্য জিনিস এখানে। তো আর কিছু হোক না হোক, দার্জিলিং টিটা স্টক করে রাখা। মেনলি মৌসামি খায়, বাট এইটা কম, এটা কোনো মানে বেশি হবে। টেনশন ফ্রি চা অ্যাভেলেবল। বাজারের কথা বলার আগে এইগুলোর কথা তো বলতেই হয়, যেগুলো কলকাতা থেকে আসে সুটকেসে করে। এই খাবারগুলো টেকে 2 সপ্তাহ মাত্র, যতক্ষণ থাকে কৌটো থেকে পেটে আসতে থাকে। দেশের এই টুকরো বেশ লাগে যখনই বাড়ির কথা মনে পড়ে। আর এটা হচ্ছে মায়ের ভালোবাসা। আমি গ্রামের ডাব্বাগুলো অবাক হয়ে গেলাম, একটাও কিছু তোমরাইনি। সব কিছু তো আর এইভাবে আনা যাবে না, তাই যতটা সম্ভব এইগুলোই আসে কৌটোতে পুরে। ঠিক আছে, এইগুলোকে গুছিয়ে রেখে বাজারের পার্থক্যগুলো শুরু করব এক এক করে। প্রথম পার্থক্য দিয়ে শুরু করছি তাহলে। আমেরিকায় জিনিসপত্রের ওপর দাম লেখা থাকে না, অর্থাৎ নো প্রাইস ট্যাগ, নো এমআরপি। হ্যাঁ, ঠিক শুনেছেন,
এই দেশে জিনিসের গায়ে বা প্যাকেটে কোনো এমআরপি বা দাম লেখা থাকে না, থাকে তো শুধু একটি বারকোড, যেটা যতক্ষণ না স্ক্যান হচ্ছে দাম জানা পসিবল নয়। আসলে ক্যাপিটালিস্ট ইকোনমিতে এরকমই হয়, সব কিছুই ডাইনামিক প্রাইসিং, মানে প্রত্যেকটি জিনিসের দাম তার ডিমান্ড অনুযায়ী প্রত্যেক দিন বাড়ে কমে। গাড়ির তেলটাও তাই। হ্যাঁ, আমেরিকায় গাড়ির তেলটাও মাসের বাজারের খরচাতেই পড়ে, কারণ এইখানে সার্ভাইভ করার জন্যে এটা একটা নেসেসিটি, লাক্সারি নয়। আমাদের দেশে তেলের দাম খালি বাড়ে, আবার কমতে দেখিনি, কিন্তু এই দেশে তেলের দাম কমতেও দেখেছি। আসলে প্রাইসিংটা কিভাবে বোঝায় বলুন তো? ওই ধরুন আমাদের দেশের এয়ারলাইন্সের মতন, ডিমান্ড অনুযায়ী বাড়ে কমে। আপনি যেই সময় কিনতে যাবেন সেই দিনের দামটাই ধরা হবে। এটা ছিল এই দেশে আসার পর একটি বিশাল বড় পার্থক্য। ডিপার্টমেন্টাল স্টোরে যদি র্যাকগুলোতে দাম না লেখা থাকে তাহলে বারকোড স্ক্যান ছাড়া দাম জানা অসম্ভব। তবে এটার একটি অ্যাডভান্টেজ আছে, থাকতে থাকতে বোঝা যায় কোন জিনিসগুলো ডিপার্টমেন্টাল স্টোরের শেলফে বেশি দিন রয়ে যায়। ডিমান্ডের সাথে দামটাও যখন কমে তখনই সেগুলোকে অনেকে কেনে। মানে যেমন ধরুন এমন কোনো জিনিস যেটা স্টক অনেক জমে গেছে বা সেটার সিজন পেরিয়ে গেছে, অনেক সময় আমরা দেখেছি সেগুলোর দাম ড্রাস্টিক্যালি কমে যেতে। এরকম সময়গুলোতে বুঝে শুনে জিনিস কিনলে কিছুটা সাশ্রয় হয়। সব কিছুতে সম্ভব না হলেও কিছু জিনিসে এরকম লাভ তুলেছি আমরা। এবার আসি দ্বিতীয় পার্থক্যতে। অনেক সময় কোনো দোকানদার পাই না আমরা, মানে সেলফ চেকআউট। প্রথমের দিকে এটা অসুবিধা হলেও এখন এটা খুব সুবিধা মনে হয়। কি করে বলছি দাঁড়ান। আমেরিকায় গ্রোসারি স্টোর মানেই বিশাল বড় একটি জায়গা জুড়ে সেকশন ওয়াইজ ডিপার্টমেন্টাল স্টোর। এই এত বড় স্টোরগুলোতে কর্মচারী বলতে একটি নির্দিষ্ট সময়ে হাতে গোনা কয়েকজনকেই দেখতে পাওয়া যায় মাত্র। বিলিং সেকশন থাকে বই কি, কিন্তু ওতে দোকানদার কমই থাকে, তাই লাইন পড়ে যায় লম্বা। এই সব জায়গায় সুবিধা হয় এই সেলফ চেকআউট। নিজেই র্যাক থেকে জিনিসপত্র নিয়ে আসুন, নিজেই সেই প্রোডাক্টগুলোকে স্ক্যান করুন, নিজেই ব্যাগে পুরুন আর নিজেই পে করে বেরিয়ে যান। দোকানদারের প্রয়োজনটাই শেষ। Swipe or insert card and follow instructions on pin pad. এইভাবেই আমেরিকা আইটির রিকোয়ারমেন্ট বাড়াতে থাকে। আইটি বলতে ইনফরমেশন টেকনোলজি, যার সলিউশন বিভিন্ন দেশ থেকে আসতে থাকে। ডে টু ডে লাইফে আইটি সলিউশনের উদাহরণ যদি দেখতে হয় আমেরিকা এলেই বোঝা যায়। এবার তৃতীয় পার্থক্যটা বলি দুই দেশের বাজারের মধ্যে। এইখানে ফ্রোজেন মিল বা রেডিমেড মিল প্রচুর মাত্রায় পাওয়া যায়। আমেরিকার গ্রোসারি স্টোরে যদি ফ্রোজেন সেকশনটা একবার দেখেন, হেন কোনো সবজি বা মিট নেই ফ্রোজেন পাওয়া যায় না, হেন কোনো ডিশ নেই যেটা রেডিমেড পাওয়া যায় না, হেন কোনো পিৎজা নেই যেটা ফ্রোজেন নেই। আমাদের পরোটা থেকে শুরু করে কচুরি, তরকারি, নর্থ ইন্ডিয়ান ডিশ, সাউথ ইন্ডিয়ান ডিশ, কন্টিনেন্টাল ডিশ, ইউরোপিয়ান ডিশ, আমেরিকান ডিশ, মোটামুটি যা ভাবতে পারেন সব। বার্গার, আলু ভাজা আর কি কি বলবো জানি না। দেখে মনে হবে রান্নার দরকারটাই নেই, রেডিমেড মিল নাও, গরম করো আর খাও। কিন্তু এতে একটা প্রবলেম আছে, প্রসেস মিটের একটা গল্প আছে। হেলথের ওপর এর এক্স্যাক্টলি কী এফেক্ট পড়ে ডাক্তার ছাড়া বলা মুশকিল, কিন্তু দিনের পর দিন এই প্রসেসড মিট খেলে হেলথের ওপর কী হতে পারে তার একটা আইডিয়া হয়ে গেছে। ওই অনেকটা আমাদের স্ট্রিট ফুডের মতন, মাঝে মাঝে স্বাদ বদল করার জন্য ঠিক আছে, কিন্তু লং টার্ম ডেলি বেসিসে খাওয়াটা উচিত না। এবার আসি চতুর্থ পার্থক্যতে, এখানকার ভ্যারাইটি। একটি প্রোডাক্টের হাজারটি ভ্যারাইটি। যদি কোনো জিনিসের কোন ব্র্যান্ডটা নেবেন জানা না থাকে তাহলে স্টোরে গিয়ে ডিসিশন নেওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়ায়, কনফিউজ হতে বাধ্য। উদাহরণ হিসেবে সিম্পল একটা পাউরুটির সেকশন দেখুন, 1000 রকমের কোম্পানি আর তার 1000টা প্রোডাক্ট। তাই আমাদের ব্র্যান্ড ফিক্স করতে করতে একটু সময় লেগে যায়। কোনটা আমাদের স্যুট করছে জানতে গেলে একটা শেষ হওয়া অবধি ওয়েট করতে হয়, তারপর অন্য ভ্যারাইটির দিকে যেতে হয়। এতগুলো ভ্যারাইটি হলে এবার বুঝুন মনের মতন প্রোডাক্টটা অবধি পৌঁছতে কতক্ষণ লেগে যায়। এটা তো শুধু একটা উদাহরণ দিলাম। এই কনফিউশন অলমোস্ট বেশিরভাগ গ্রোসারি আইটেমেই হয়ে থাকে। দুধ থেকে দই অবধি, ডিম থেকে পাউরুটি, সবেরই একই অবস্থা, 1000টা ভ্যারাইটি। তবে এর কোনো সলিউশন নেই, ট্রাই না করলে গতি নেই। তাও যদি কারোর কোনো প্রোডাক্ট নিয়ে প্রশ্ন থাকে কমেন্ট করে বলতে পারেন,
আমাদের অভিজ্ঞতায় যা জানি আমরা বলে দিতে পারি। তবে এই ভ্যারাইটি হওয়ার একটি কারণ আছে, এবং সেই কারণটাই হলো এই দেশের বাজারের পঞ্চম পার্থক্য। আমেরিকা একটি কসমোপলিটন কান্ট্রি, মানে বিভিন্ন দেশ থেকে এখানে লোকেরা কাজ করতে আসে, তাই এই বিভিন্ন লোকেদের ফুড হ্যাবিটও আলাদা হতে বাধ্য। এটাই হলো মূল কারণ এই দেশের একটি প্রোডাক্টের এতগুলো ভ্যারাইটি হওয়ার। সবার টেস্টকে সন্তুষ্ট রাখতে গেলে ভ্যারাইটি তো হবেই, তাই এই সমস্যাটা একটি অ্যাডভান্টেজও বলতে পারেন। একটাই প্রোডাক্টের বিভিন্ন দেশের বিভিন্ন ফ্লেভার ট্রাই করার সুযোগ পাওয়া যায়, কিন্তু কোন ভ্যারাইটিটা ভালো লাগবে আর কোনটা না খেয়েই দেখতে হবে। খারাপগুলোকে পেরোতে হবে, দিয়ে ভালোর দিকে আসতে হবে। যদি সাজেশন নেওয়ার লোক না থাকে তাহলে এটা একটি সমস্যা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, ভ্যারাইটি নয় গেল, এবার আসি পরের পার্থক্যতে। তবে এটা পার্থক্য কম, অ্যাডভান্টেজ বেশি বলা যায়। সেটা হলো এখানকার গ্রোসারি স্টোরকে বলা যায় ওয়ান স্টপ সলিউশন। মানে বলতে চাইছি, শাক হোক বা সবজি, কোল্ড ড্রিঙ্কস হোক বা হার্ড ড্রিঙ্কস, পটেটো হোক বা পটেটো চিপস, আইসক্রিম হোক বা ওষুধ, গাড়ির টায়ার হোক বা গাড়ির কোনো অটো পার্টস, সব কিছুর একটাই সলিউশন, গ্রোসারি স্টোর। আশা করি ওয়ালমার্টের কথা সবাই জানেন। ওয়াইন, বিয়ার, আইসক্রিম, ওষুধ, হ্যাঁ, এই রেঞ্জের জিনিসপত্র একটি জায়গাতেই পাওয়া যায়। শুধু তাই না, এই সবের সাথে জুড়ে আসে জামা কাপড়, জুতো, মোজা, গাড়ির পার্টস, গার্ডেনিংয়ের জিনিসপত্র, ইলেকট্রনিক আইটেম, ঘড়ি, ক্যামেরা, ল্যাপটপ, টিভি, না জানি আর কি কি। বলতে গিয়েই হাঁপিয়ে গেলাম। তাহলে চিন্তা করুন, আমাদের ওখানে গিয়ে কিছু একটা খুঁজতে হলে কি অবস্থা হয়। তবে এই সবের মাঝখানে একটি অ্যাওয়ার্ড উইনিং পার্থক্য আছে, যেটা শুধু আমাদের দেশে নয়, প্রতিটি দেশেই দরকার। আমেরিকার গ্রোসারি স্টোরে এটা খুবই কমন আর ম্যান্ডেটারি সেকশন, পেট সেকশন। সবাই একটা চাইলে বাড়ি নিয়ে আসে ঠিকই, কিন্তু তাদের জন্য শহরে কি ব্যবস্থা আছে, তাদের প্রয়োজনের জিনিস, চিকিৎসার ব্যবস্থা, এগুলো সব জেনে রাখা দরকার। সেই হিসেবে আমেরিকায় প্রত্যেকটি জায়গাতেই গ্রোসারি স্টোর থাকবেই, আর তার সাথে একটা করে পেট সেকশন। পেটও খুশি, পেটের ওনারও খুশি। যাবতীয় ওদের যা যা দরকার হয় ভেবে ভেবে এই জায়গাগুলোতে রাখা হয়। ওই বললাম না, সব কিছুর একটাই সলিউশন, এই গ্রোসারি স্টোর হলো তাই। ওদের ক্রিসমাস গিফট দেয়। এখানে স্টোরগুলোতে যে পার্থক্যটা আমার সবচেয়ে প্রিয় সেটা হলো এই ফ্লাওয়ার সেকশন। স্টোরে ঢুকতেই রঙিন ফুলে ভরা এই সেকশনটা আমাদের সাদরে আমন্ত্রণ জানায়। নানান রকমের ফুলের বুকে এখানে পাওয়া যায়। এখান থেকে ফুল কিনলে এই ফুলের সাথে এক ধরনের পাউডার দেয়, যেটা জলে মিশিয়ে ফুল রাখলে সেটা তাজা থাকে অনেক দিন। এই ব্যাপারটা কিন্তু এই দেশেই আমাদের প্রথম দেখা। ফুল দেখে চোখ জোড়ানোর পর নাকে আসে ফ্রেশ বেকারির গন্ধ, যা আপনাকে বেকারি স্টলের দিকে টেনে নিয়ে যেতে বাধ্য। এখানে মোটামুটি সব গ্রোসারি স্টোরেই নিজস্ব বেকারি থাকে, যেখানে বিভিন্ন ধরনের ব্রেড, কুকিজ, পাই এসব ফ্রেশ তৈরি হয়। সেই গন্ধ উপেক্ষা করে যাওয়াটা কিন্তু বেশ মুশকিল। দাঁড়ান, এই বেকারির ব্যাপারটা একটা ভালো উদাহরণ দিয়ে আপনাদের দেখাই। এর মধ্যেই পড়েছিল সুস্মিতার জন্মদিন, আর ওর একটি অত্যন্ত পছন্দের চকলেট কেক কিনতে গেছিলাম আমরা পাবলিক্স বলে একটি গ্রোসারি স্টোর। সব স্টোর আবার সব কিছুর জন্য ভালো না। আমাদের দেশেও যেমন এই দোকানটার এটা ভালো, সেই দোকানটার ওটা ভালো, ঠিক তেমনই গ্রোসারি স্টোর অনুযায়ী কোয়ালিটি, টেস্ট সব কিছুই আমাদের প্রেফারেন্স অনুযায়ী ভ্যারি করে। সেই হিসেবে এই পার্টিকুলার স্টোরটা, বেকারি সেকশন আমাদের খুবই পছন্দের। এই তো এটা না, না, but I can do with this. এটাই ঠিক, ওটা অনেক বড়, আমার দুজনের জন্য কি একটা ওই কেকটা দুটো স্লাইস চকলেট গানাশ সুপ্রিম। হ্যাঁ, এই এটা হচ্ছে বড়টা, এটা তো বিশাল বড়। হ্যাঁ, আর এটা হচ্ছে দুটো স্লাইস। মজা হয়েছে? হ্যাঁ, অনেক কিছু হয়েছে। চলো,
ভ্যারাইটি দেখলে মনে হয় সবটাই নিয়ে নিই। প্রত্যেকটা জিনিসই ফ্রেশ, আর এভরিডে স্টক মোটামুটি প্রত্যেক দিনেই ফাঁকা হয়ে যায়। এই কটা জিনিস নিয়ে গেলাম সেলফ চেক আউটে বিলিং করতে। কেনা তো হলো, এবার চলুন বার্থডে কেকটা খেতে কেমন সেটা কেকটা কেটে তারপর দেখে নিই। চলো কেক কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি এই স্লাইসটা পুরো খেয়ে নিই उसको। খাও, পুরোটা খাবি? পেট ব্যথা করবে না? একটা এটা 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 পরে খাবো। এই গোটাটা খেয়ে নেবে? গোটাটা তো হাফই হয়ে গেছে, আমি টেম্পটেশন আটকাতে পারছি না, চামচ আনারও অপেক্ষা করতে পারছি না, চুরি দিয়েই খেয়ে নেবো মনে হচ্ছে। ঠিক আছে। আশা করি কেকটা কেমন খেতে কিছুটা বোঝাতে পারলাম, আর আমেরিকার বেকারির সাথে আপনাদের একটু পরিচয় করাতে পারলাম। তবে বেশ কিছু পার্থক্য এখনো বাকি আছে, তাই চলুন আগে এগোই। এদেশের মানুষ রান্না বান্নায় একদম বেশি সময় কাটাতে পছন্দ করেন না। মৌসামের কাছে তো ফ্রোজেন মিলসের কথা শুনলেনই, কিন্তু যদি কম সময় খরচ করে তুলনামূলকভাবে বেশি পুষ্টিকর খাবার পেতে চান, তার জন্য আছে এরকম কাটা সবজি এবং ফল। যদিও এগুলোর শেলফ লাইফ খুব বেশি হয় না, কিন্তু রান্নায় সবজি কাটার একটা বড় সময় বাঁচানো যায় এগুলো দিয়ে। আমরা যদিও কাটা ফল সবজি খুব একটা কিনি না, তবে সত্যি বলছি, যদি কেউ এঁচড় বা মোচা কেটে বিক্রি করতো, আমি নির্দ্বিধায় সেগুলো কিনতাম। এগুলো কাটার ভয়ে খাওয়াই হয় না আমাদের। এবার বলি পরবর্তী পার্থক্যের কথা, সেটা হলো বাল্কে জিনিস কেনার প্রবণতা। আপনারা অনেকেই হয়তো কস্কোর নাম শুনেছেন, আমেরিকায় অনেক ব্লগারদের ফেভারিট জায়গা। তবে আমাদের সেখানে যাওয়ার দরকার তেমন হয় না। আসলে পরিবার বড় হলে এই সব জায়গায় গিয়ে লাভ আছে, কারণ এটা একটি হোলসেল মার্কেট বা পাইকারি বাজার বলতে পারেন। সেখানে সব জিনিসই মোটামুটি বাল্কে কিনতে হয়। কিন্তু সাধারণ গ্রোসারি স্টোরগুলোতেও কিছু জিনিস আপনাকে বাল্কেই কিনতে হবে। যেমন ধরুন কোল্ড ড্রিঙ্ক, বটলের সাইজ ভ্যারাইটি পুচকি থেকে 2 লিটার পর্যন্ত আছে, কিন্তু শুধুমাত্র 2 লিটারের বোতলই আপনি খুচরো কিনতে পারবেন। ছোট বোতল কিনলে একসাথে অনেকগুলো কিনতে হবে। প্লেন জলের ক্ষেত্রেও তাই, বড় বড় জলের পেটি পাওয়া যায়, কিন্তু সিঙ্গেল বটল কিনতে হলে ওই 1 লিটারের বোতল, এবং সেটার তুলনামূলক দামটাও অনেকটা বেশি। চিপসের প্যাকেটও এখানে বড় বড়, নতুন ফ্লেভার ট্রাই করতেই ভয় লাগে, ভালো না হলে অতটা জিনিস নষ্ট হবে। এই সব সময় লেজের 5 টাকার প্যাকেটগুলো খুব মিস করি। কিন্তু এই স্টোরগুলো এতই বড়, গল্প করতে গিয়ে জিনিস খুঁজতে গিয়ে এতক্ষণে হয়তো 2 মাইল হেঁটে ফেলেছি। একটি জিনিসের এত ভ্যারাইটি, আবার এত রকমের জিনিস এক ছাদের তলায় পাওয়া যায়, তাই বলাই বাহুল্য যে এখানে স্টোরগুলো অনেকটা জায়গা জুড়ে হয়। আর এখানেই আসে একটা ইন্টারেস্টিং পার্থক্য। এই দেশের ফুটপাথ থেকে রেস্টুরেন্ট সব জায়গাতেই হুইল চেয়ার অ্যাক্সেসিবিলিটি আছে। এই গ্রোসারি স্টোরে তো অবশ্যই থাকবে, কিন্তু তার সাথে আরেকটা জিনিস যেটা আমরা দেখেছি, সেটা হলো হুইল চেয়ার অ্যাক্সেসিবল কার্ট, মানে একটা ব্যাটারি পাওয়ার্ড ম্যানুয়াল হুইল চেয়ার যার সাথে শপিং কার্ট লাগানো থাকে। অনেক বয়স্ক মানুষ আসেন বা অনেকের বেশি হাঁটাচলা করতে অসুবিধে থাকে, তারা কারোর ওপর নির্ভর না করে নিজেরাই নিজেদের ইচ্ছে এরকম হুইল চেয়ার কার্টে করে দিব্যি স্টোরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শপিং করে বেড়ান। তবে এত বড় স্টোরগুলোতে জিনিস খুঁজতে আর বাজার করতে টাইম লাগে প্রচুর। তাই লাস্ট বাট নট দ্য লিস্ট যে পার্থক্যটা বলবো, সেটা হলো স্টোর টাইমিং। এখানে সাধারণ গ্রোসারি স্টোরগুলো খুলে যায় অনেক সকালে, ধরুন 6টা-7টা নাগাদ, আর খোলা থাকে প্রায় রাত 11টা অবধি। দিনের যে সময়টা আপনার জন্য সুবিধে, আপনি সেই সময় গিয়ে নিজের প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন। এতক্ষণ তো শুনলেন গ্রোসারি স্টোরের কথা।
এর বাইরেও কিছু ছোট বড় দোকানপাট হয় যেগুলোকে এখানে বলে কনভিনিয়েন্স স্টোর। সেগুলো অনেক সময় 24 ঘন্টাও খোলা থাকে। সেখানে টুকটাক গ্রোসারি, ফাস্ট ফুড, কফি এইসব পাওয়া যায়। তবে দাম অনেকটাই বেশি হয় রেগুলার স্টোরের তুলনায়। হবে নাই বা কেন, কনভিনিয়েন্স কি আর সস্তায় পাওয়া যায়? একটি দেশে আসার আগে এই তথ্যগুলো কাজে লাগে। তাই দুই দেশের বাজারের কিছু বেসিক পার্থক্য রাখলাম আপনাদের সামনে। কিছু সুবিধে আমরা আমাদের দেশে পেয়েছি, আবার কিছু নতুন সুবিধে এই দেশে এসে বুঝতে পেরেছি। এভাবেই চলে। যেমন ধরুন, এই দেশে হুইল চেয়ারে বাজার করার ব্যবস্থা দেখেছি। অসুবিধের মধ্যে একা বাজার করা কঠিন হলেও এই দেশের মানুষের মধ্যে স্বাবলম্বী হওয়ার প্রবণতা বুঝেছি। আমার দেশে হয়তো এই ব্যবস্থা করা সহজ নয়, ভিড়ের মধ্যে এত জায়গা পাওয়া সম্ভব নয়। তাও ভারতবর্ষের সুবিধাটা কি আছে? লোক বলে সুবিধা, যা সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা তার সুবিধা দীর্ঘদিন ধরে পেয়ে এসেছি। এখনও বারান্দা থেকে ব্যাগ ঝুলিয়ে নিচে সবজিওয়ালার থেকে বাজার আনা যায়। পাড়ার দোকানে ফোন করে দিলে বাড়ি বয়ে জিনিস দিয়ে যায়। আর এখন ব্লিঙ্কিট, জেপ্টো, বিগ বাস্কেট 10 মিনিটের মধ্যে বাজার বাড়ি পৌঁছে দিয়ে যায়। ইউপিআই এর সাহায্যে পার্সের জায়গায় মোবাইল দিয়েই কাজ চলে যায়। আমরা এইভাবেই সলিউশন করে ফেলি, পরিস্থিতি অনুযায়ী সুবিধে অসুবিধেগুলোকে গুছিয়ে ফেলি। শিমের বড় ভাই নাকি রে? এগুলো কি শিমের বড় ভাই? তাই পার্থক্য বলা মানে কাউকে ছোট বড় করা না। পার্থক্য বলা মানে কিছু না কিছু একে অপরের থেকে শেখা। কারণ সব কিছু সবাই জানবে সেটা সম্ভব না। দেশ পাল্টালে আমরা প্রথম ঠক্কর খাবো, সেটাও অসম্ভব নয়। তাই রাখলাম আপনাদের সামনে একটি ভিডিও, যেটা দেখে আশা করি কিছু জনের উপকার হতে পারে। আমরা যেটা ঠকে শিখলাম সেটা আপনাদের উদাহরণ হিসেবে কাজে লাগতে পারে। আজকে অনেক পার্থক্য হলো, তাই আর সময় না নিয়ে আজ আমরা আসি। আবার ফিরবো পরের গল্পে কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে। ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন যাদের একটু হলেও উপকার হতে পারে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ। গুড বাই।